যে আজকে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে 500 বছরের তিতিক্ষা বা প্রতিষ্ঠার পরে, ওটা একটা বিতর্কিত বিষয় রাম মন্দির। একটা সেকশনের মানুষ যেমন আনন্দে উৎসাহিত, তেমন আরেকটা পক্ষের মানুষ তারাও কিন্তু দুঃখিত। ভারতবর্ষে বাস করে সংবিধানকে মান্যতা দিতে হবে, কোর্টকে সম্মান জানাতে হবে, কোর্ট যেহেতু রায় দিয়েছে সেটা অবশ্যই আমাদের শিরোধার্য, কিন্তু মানুষের আবেগ সেটা আলাদা জিনিস। ভারতবর্ষে একটা এত বড় মন্দির হয়েছে, আমি নিশ্চয়ই যাব দেখতে, এবং এটাও শুনছি দোকান থেকে 25 কিলোমিটার দূরে আগামী দিন বিশ্বের একটা বৃহত্তম মসজিদ তৈরি হবে। তার জন্য আমার আগাম শুভেচ্ছা রইল, এবং আমি প্রধানমন্ত্রীর কাছে মিডিয়া মারফত আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আমি শহীদুল হক আবেদন করেছি যে অযোধ্যাটা একটা ধর্মীয় পর্যটন কেন্দ্রে তৈরি হোক, যেখানে সারা পৃথিবীর মানুষ ধর্মীয় পর্যটন হিসেবে অযোধ্যাকে চিনবে। একদিকে যেমন রাম মন্দির থাকবে, সারা পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের মানুষ যেখানে আসবে, পাশাপাশি 25 কিলোমিটার দূরে পৃথিবী বিখ্যাত একটা মসজিদ তৈরি হোক, যেটা মুসলিম বিশ্বের থেকেও বড় মসজিদ তৈরি হবে, এবং সারা পৃথিবীর মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ প্রত্যেকটা মানুষ ওখানে দেখতে যাবে। অর্থাৎ অযোধ্যাটা ভারতবর্ষের পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হোক, এটা আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। যেমন ভারতবর্ষে ধর্মীয় ভাবে যখন মানুষ আসে তখন আজমিরে খাজা বাবা রওজা শরীফ দর্শন করে, ঠিক তেমনি পাশাপাশি আগামী দিন ভারতবর্ষে যারা আসবে তারা রাম মন্দির দেখবে অযোধ্যায়, 25 কিলোমিটার দূরে বিশ্বের সেরা মসজিদ দেখবে। এটা আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। জানি না এই ক্ষুদ্র ব্যক্তির আবেদন প্রধানমন্ত্রী মানবেন কিনা। সংকীর্ণ মানসিকতা যারা, তারা রামরাজ্যকে অন্য সেন্সে দেখে, কিন্তু যারা উদার মানসিকতা নিয়ে চলে তারা রাম রাজত্বকে যেটা দেখে সেটা হচ্ছে যে সবাই শান্তিতে সুখে নিজস্ব ধর্ম চারণ করে বাঁচতে পারে। আমার 6টা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর এটা 7 নম্বর সন্তান, এবং পৃথিবীতে একটাই আছে। এরপরে দ্বিতীয় বাচ্চা হওয়ারও কোনো সম্ভাবনা নেই, কারণ আমার মিসেস খুবই অসুস্থ। আপনার ছেলে সুন্নত অনুষ্ঠান উপলক্ষে আপনি মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা নিয়েছেন, আমরা পাশে দাঁড়াবো। আমি এখনো পর্যন্ত নিরপেক্ষতা অবলম্বন করছি, ভবিষ্যতে কি করব সেটা ভবিষ্যতই জানে। আরে নিজের গায়ে যে চাদর ছিল, এই চাদরটা গতকালকে কিনেছি, এর আগে আরেকটা এরকমই চাদর ছিল, এই চাদরটা মানুষের খুলে দিয়ে চলে যে সারা ভারতবর্ষে 1 কোটি ফলের গাছ বসাবো। শুভ সন্ধ্যা। আমরা আজকে পেয়ে গেছি দীর্ঘদিন যিনি অন্তরালে ছিলেন, রাজনৈতিক অন্তরালে, কিন্তু সেই রাজনীতির অন্তরালে থেকেও নিঃশব্দ বিপ্লবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যিনি তার সমাজসেবা চালিয়ে গেছেন। আমরা শুনবো তার কথা, তার কাছ থেকে। আমরা তাকে চিনতাম একটা সময় রাজনৈতিক হিসাবে, কিন্তু তিনি আজ বিশিষ্ট সমাজসেবী। সমাজ সেবার জন্য তিনি সম্প্রতি দিল্লি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট পেয়েছেন, এবং এই ডিলিট তিনি যেমন পেয়েছেন, সেই বিশ্ববিদ্যালয় যেমন অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, বিভিন্ন রকম যারা পারদর্শী বিভিন্ন রকম শিল্পকলায় তিনি সমাজসেবায় পেয়েছেন। আমরা পেয়ে গেছি ডক্টর শহীদুল হককে। সাহেব নমস্কার। নমস্কার সাহেব, এই সম্প্রতি আমরা দেখলাম যে আপনার সমাজসেবায় যে আপনি করোনার সময় এবং সারা বছর ধরে যে সমাজসেবা করেন, রাজনীতি থেকে আজকে অন্তরালে এসে, আমরা যাকে বলি যে এখন একটা জাহাজ চলছে, সেই জাহাজটা হচ্ছে ক্যাপ্টেন ইন জাহাজ। আপনি দীর্ঘদিন কোন একটি রাজনৈতিক দলের একদম সংখ্যালঘু সেলের একটা কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য কমিটির একটা গুরুত্বপূর্ণ লিডার ছিলেন। আর সেই সংখ্যালঘু সেলটি এখন একটা যদি বলি জাহাজ, সেখানে নাবিক নেই, ভেসেই চলেছে। যদি একটু বলেন এই সমাজসেবা আমরা দেখতে পাচ্ছি সব সময়। বিষয়টা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান। তো রাজনীতিটা আমাদের ব্লাডে, কিন্তু কিছু কারণে একটু ব্রেকআপ হয়ে গিয়েছিল। তো এই যে সময়টা আমি সমাজ সেবার কাজে মনোনিবেশ করি, যেটা আমার বংশ পরম্পরায় করে আসছে। 2021 সাল থেকে এই 24 সালের প্রথমার্ধ, বিশেষ করে এই দীর্ঘ 3 বছর ধরে বিধানসভা নির্বাচনের পর থেকে আমি কিছুটা নিরপেক্ষতা অবলম্বন করে শুধুমাত্র মানুষের জন্যই সারা বাংলা জুড়ে কাজ করে চলেছি। এবং
এই মুহূর্তে যেটা সংকল্প নিয়েছি যে সারা ভারতবর্ষে 1 কোটি ফলের গাছ বসাবো, এবং তার শুভ সূচনা আমি ইতিমধ্যে ত্রিপুরাতে করে এসেছি 6 ডিসেম্বর। সেখানে অলরেডি 10 লক্ষ গাছ বসানোর যা যা পরিকল্পনা করার বা যা যা প্রক্রিয়া সম্পন্ন করা সেগুলো করে এসেছি। 2024 সালে 1 কোটি ফলের গাছ সারা ভারতবর্ষ জুড়ে লাগাবো। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে রাজনীতির থেকে অন্তরালে গিয়ে কিভাবে আপনি কাজ করছেন, সেটা বললাম, সেটা হচ্ছে ব্লাডের দোষ, রক্তের দোষ। তো রক্তের দোষটা কি? রক্তের দোষ হচ্ছে পূর্বপুরুষ যেভাবে সমাজের কাজ করে গেছে, কি মাতৃকুল কি পিতৃকুল, এই দুটো কুলই সমাজ সেবার সঙ্গে জড়িত, আমি তাদের সন্তান। সুতরাং রাজনীতি করলে মানুষের সঙ্গে থাকা যায়, মানুষের জন্য কাজ করা যায়, কিন্তু রাজনীতি না করেও মানুষের জন্য কাজ করা যায়, সেটা হয়তো অনেকেই জানে না। আমি সেই কাজটা করে চলেছি। এই কাজের স্বীকৃতি হিসাবে ভারত সরকারের পক্ষ থেকে আমার নামে সুপারিশ যায় হরিয়ানার এক বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে আমাকে সমাজ সেবার উপরে ডিলিট সম্মান দেওয়া হয়। খুব ভালো লাগছে এটাই, যেখান থেকে আমার সম্মানটা দেওয়া হয়েছে সেই বিশ্ববিদ্যালয় এর আগে আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, বিখ্যাত অভিনেতা শাহরুখ খান, অমিতাভ বচ্চন, বিখ্যাত ক্রিকেটার সচিন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতন মানুষের সেখান থেকে এই ডক্টরেট সম্মান দেওয়া হয়েছে। স্বাভাবিক আমি তাদের যোগ্য নই, আমি একটা সামান্য মানুষ, কিন্তু সেই বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পাওয়ার পর স্বাভাবিকভাবে আমার উৎসাহ আরো বেড়েছে। মানুষের জন্য কাজ করার যে তাগিদ আমাকে আরো তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। আমরা দেখেছি যে আপনার এই ফাউন্ডেশনের নাম হচ্ছে ফাউন্ডেশন, M&B সেবা ফাউন্ডেশন। সেবা ফাউন্ডেশন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় কার্যকলাপে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে গেছেন, সেখানে তাদের পানীয় জলের ব্যবস্থা করেছেন, মশারি। যদি একটু বলেন সেই ফাউন্ডেশন সম্পর্কে কাজ করার বিষয়টা যেটা হচ্ছে, মানুষের চাহিদা প্রচুর, চাহিদা অনুযায়ী কাজ করা সম্ভব নয়। তবুও ইতিমধ্যে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছি। যেখানে লাইব্রেরি নেই, ছাত্রদের পড়াশোনার জন্য লাইব্রেরির মোটামুটি একটা পরিকাঠামো তৈরি করার জন্য কিছু বইপত্র কিনে দেওয়া, এ সমস্তগুলো করা হয়েছে। আপনার এই যে ডেঙ্গু সচেতনতামূলক প্রচার চলছে প্রচুর, কিন্তু ডেঙ্গু সচেতনতা প্রচার করে মানুষ সচেতন হবে কিভাবে? মানুষের যদি অর্থনৈতিক পরিকাঠামো ভালো না থাকে, বিশেষ করে আদিবাসী অধ্যুষিত অঞ্চল যেগুলো আছে, তারা যে একটা 400 টাকাতে মশারি কিনবে সেই ক্ষমতা তাদের নেই, ক্যাপাসিটি নেই। আমি আমার সাধ্য মতন 10,000 প্লাস সাধারণ মানুষ, গরিব মানুষ এবং আদিবাসী সম্প্রদায়ের উপরে বিশেষ করে 10,000-এর উপরে মশারি আমি ইতিমধ্যে দিয়েছি তাদেরকে। বিভিন্ন স্কুলে যে সমস্ত গরিব দুস্থ ছাত্রছাত্রী আছে তাদের খাতা, বই, পেন এবং কিছু পোশাক ব্যবস্থা করেছি। এই শীতকালে 10,000-এর উপরে মানুষের আমি কম্বল দিয়েছি। যখন যেরকম পাচ্ছি সুযোগ মতন কাজ করে যাচ্ছি মানুষের জন্য। সম্প্রতি দেখলাম বাংলাদেশ সরকার, আপনার যেখানে আপনার জন্মভূমি, সেখানে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আপনি বাংলাদেশে গিয়েছিলেন 2 দিনের সফর। সেখানে গিয়ে দেখলাম আপনি সেখানেও কিছু সমাজসেবা কাজ করলেন। তারা দেখলাম ওখানকার যারা নতুন নবনির্বাচিত এমপি থেকে শুরু করে যারা যারা নির্বাচিত হয়েছে তারা আপনাকে অভিনন্দন জানিয়েছে। কি বলবেন এই সফরটা নিয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে যিনি কাজ করেন তার কাজের কোনো গণ্ডি থাকে না, সারা পৃথিবীটাই তার কাছে সমান। কারণ আমি তো সাধারণ গরিব মানুষের জন্য কাজ করি, অসহায় মানুষের জন্য কাজ করি। সেটা যেমন বাংলাদেশ নয়, কেনিয়া থেকে শুরু করে যে সমস্ত দুর্বল কান্ট্রি আছে অর্থনৈতিক দিক দিয়ে, সমস্ত দেশেই হয়তো আগামী দিন কাজ করব, যদি ঈশ্বর সুযোগ দেন। মানুষ যদি সাথে থাকে, ভগবান যদি মাথার উপরে থাকেন, তিনি যদি সুযোগ দেন, তাহলে সারা পৃথিবীতেই কাজ করার সুযোগ আগামী দিন আসছে। বাংলাদেশে তাদের আমন্ত্রণে গিয়েছিলাম, সেখানে গিয়েও দেখলাম সাধারণ মানুষ এসে চায়ের দোকানে চা খাচ্ছি, বলছে আপনাকে মিডিয়া এবং ফেসবুকে প্রচুর দেখা যায় আপনি সমাজের জন্য কাজ করেন, আমাদের এই এলাকায় কিছু গরিব মানুষ আছে, এদের জন্য কি কিছু কাজ করা যায়?
তো সাধ্য মতন যা টাকা ছিল তাই দিয়ে ওখান থেকে জিনিস কিনেই মানুষের দিয়ে এলাম। কি করব? আরে নিজের গায়ে যে চাদর ছিলাম, এই চাদরটা গতকালকে কিনেছি, এর আগে আরেকটা এরকমই চাদর ছিল, সেই চাদরটা মানুষের খুলে দিয়ে চলে এসেছি। কি করব? এছাড়া এই যে বর্তমানে রাজনীতির অন্তরালে রয়েছেন আমি বলছিলাম যে একদম মানে জাহাজ যাচ্ছে কিন্তু জাহাজের নাবিক নেই। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, আজকেরা দিনটা যদি বলা যায় 22শে জানুয়ারি, একদিকে রামলালার মূর্তি প্রতিষ্ঠা, 500 বছরের একটা ইতিহাসের একটা সমর্পণ আর সমাপ্তি, সঙ্গে রাজ্যে সংহতি দিবস পালন। আর সেখানে দাঁড়িয়ে সম্প্রতি শুনলাম যে এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটা করছে, আপনি একটা যে আপনাদের যে ইসলামিক একটা ধর্ম আছে সুন্নত অনুষ্ঠান, আপনার একমাত্র ছেলে তার অনুষ্ঠান সুন্নত অনুষ্ঠান আগামী কদিন পরেই হবে। সেখানে আপনি শুধুমাত্র সেই সুন্নতটাকে, যেটা সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে আপনি ওটাকে একসঙ্গে করতে চাচ্ছেন, রক্তদান অনুষ্ঠান, স্বাস্থ্য শিবির এবং আমাদের চক্ষু শিবির, এই যে বিভিন্ন যে এই যে তার সঙ্গে গাছ লাগানো, এই যে একটা ধারণা আপনি নিয়েছেন, যদি সেই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন। যেখানে শুনলাম অস্ট্রেলিয়া থেকে আসছেন, বাংলাদেশ থেকে, বিভিন্ন পৃথিবীর রাষ্ট্র থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকরা আসছেন, যদি সেই সম্পর্কে কিছু বলেন। আগামী 28শে জানুয়ারি আমার ছেলের সুন্নত অনুষ্ঠান। একটুখানি স্মরণ করে দেওয়ার জন্য বলি, আমার 6টা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর এটা 7 নম্বর সন্তান, এবং পৃথিবীতে একটাই আছে। এরপরে দ্বিতীয় বাচ্চা হওয়ারও কোনো সম্ভাবনা নেই, কারণ আমার মিসেস খুবই অসুস্থ। তো পরিবারের পক্ষ থেকে একটা চিন্তা ভাবনা করা হয়েছে যে আগামী 28 তারিখ যে সুন্নত অনুষ্ঠান হবে, সেই সুন্নত অনুষ্ঠানটা শুধু ধর্মীয় চিন্তা ভাবনা নিয়ে সুন্নত অনুষ্ঠান হবে না। এখানে সুন্নত অনুষ্ঠানের সাথে সাথে সামাজিক কাজকর্ম রাখা হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প রাখা হয়েছে। কারণ রক্ত কারখানায় তৈরি হয় না, মানুষের রক্ত দিয়ে আর একটা মানুষের বাঁচাতে হয়। সেই সুন্নত অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে কিছু মানুষের বাঁচানো যায়, এই চিন্তা ভাবনা আমি নিয়েছি। সেখানে সেভ লাইফ সেভ ড্রাইভ, এখনকার এই যুব সমাজ যেভাবে মাতালের মতন গাড়ি চালাচ্ছে, তাদের দিক বিদিক শূন্য, প্রতিনিয়ত রাস্তায় যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারা ট্রাফিক আইন মানে না, মাথায় হেলমেট পরে না, এটা সচেতনতা করার জন্য আমি সেভ লাইফ সেভ ড্রাইভ প্রোগ্রাম আমি রেখে দিয়েছি। কিছু মানুষ আছে যারা গরিব মানুষ, তাদের চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। খাদ্য তালিকা তো বর্তমানে জানেন, আমরা যা খাচ্ছি বেশিরভাগটাই বিষ খেয়ে ফেলছি। খাদ্যে সব বিষাক্ত জিনিস, চোখের পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না। তাই গরিব সাধারণ মানুষের ওখানে চক্ষু পরীক্ষার ব্যবস্থা রেখে দিয়েছি, এবং সঙ্গে সঙ্গে স্পটে চশমা প্রদান করা হবে অতিথিদের মধ্যে। যদি কেউ বাইরে থেকে এসে যায়, সেটাও আমরা চিন্তা ভাবনা করে দেখছি। 3 নম্বর হচ্ছে, ওখানে স্বাস্থ্য শিবির রাখা হয়েছে, সেখানে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ইসিজি থেকে শুরু করে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হবে। তার জন্য বারাসাতের 2টো হসপিটাল, বেসরকারি হসপিটাল আমাকে সহযোগিতা করছে, এবং এখানে 2-1টা এনজিও আমাকে সহযোগিতা করছে। এটা বলে রাখা ভালো, কারণ সব যে নিজের পক্ষে সম্ভব তা, আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলল, আপনি যে মহৎ উদ্যোগটা নিয়েছেন, আমরা যতটা সম্ভব আপনার পাশে দাঁড়াবো, কারণ এটা আপনার ছেলের সুন্নত অনুষ্ঠান উপলক্ষে আপনি মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা নিয়েছেন, আমরা পাশে দাঁড়াবো। তো তারা আসছে সব, আপনাদেরও ইনভাইট করলাম, আপনি চলে আসবেন। মাঝে মাঝে মানে আপনার আলোচনায় এর আগে যখন আপনার সাক্ষাৎকার নিয়েছিলাম, আমাদের পাঠকরা বলেছিল যে আপনার এই কথাবার্তার মধ্যে ডক্টর এপি, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এবং আমাদের স্বামী বিবেকানন্দের অনেকটা চিন্তা ভাবনা মেলবন্ধন হয়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে তারা মহাপুরুষ। এপিজে আব্দুল কালাম হচ্ছে মহাপুরুষ, মহামানব। স্বামী বিবেকানন্দ হচ্ছে মহাপুরুষ, মহামানব। তাদের সঙ্গে তো আমাদের তুলনা করলে হবে না, তবে আমরা তাদেরকে ফলো করি। যদি তাদের মতন আমরা হতে পারি, কিন্তু সম্ভব নয়। তাদের যে পরিমাণ ত্যাগ স্বীকার আছে, আমরা কি সেই ত্যাগ স্বীকার করতে পারি? সুতরাং সম্ভব নয়। আমরা চেষ্টা করি তাদের মতন হওয়ার, কিন্তু তাদের মতন হওয়া কি সম্ভব? এই যে রাজনীতি পরিস্থিতি চলছে, সামনে লোকসভা নির্বাচন, একদম সময় কথা বলবে, আপনি এখন বলবেন না, আগামী দিন পরীক্ষণ করে আমরা যেটা জানি কি হবে আগামী 2024-এ নির্বাচনে, কি রাজনীতি ফিরছেন? দেখুন, দর্শকরা কিন্তু বারবার করে জানতে চান। আমি এখনো পর্যন্ত নিরপেক্ষতা অবলম্বন করছি। ভবিষ্যতে কি করব সেটা ভবিষ্যতই জানে, এবং আপনাদের নিশ্চয়ই আমি জানাবো যে আমি ভবিষ্যতে কি করব, কিন্তু এই মুহূর্তে নিরপেক্ষ আছি। এখন যারা রাজনীতি করা মানুষ,
তারা তো বাড়িতে বসে থাকতে পারে না, কারণ রাজনীতি শুধু তারা নিজেদের জন্য রাজনীতি করে না, মানুষ তাদেরকে সে খোঁচায়, কাঁটার মতন খোঁচায় যে আপনি আসুন, সমাজের জন্য কাজ করুন, প্রতিবাদ করুন, মানুষের পাশে থাকুন। প্রতিনিয়ত মানুষ আছে, কারণ আমরা রাজনৈতিক পরিবারের সন্তান, রাজনীতি আমাদের নেশা। সুতরাং আগামী দিন কি করব সেটা নির্দিষ্ট টাইমে আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, আমরা এখানে এই দর্শকদের কাছ থেকে আমাদের এখানে আসছে অনেক কমেন্ট, সেটা হচ্ছে যে বিভিন্ন সংখ্যালঘু মানুষ, যেহেতু আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের একটা নেতৃত্ব দিতেন, তারা বলছে আমাদের এই আপনাকেই চাই, মানে অভিভাবকহীন হয়ে চলছে আমরা। কি বলবেন তাদের জবাবে, তাদের কি বলবেন? তারা আমাকে খুব ভালোবাসে, তাদের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করে রাখেনি। যখন যেমন তারা ডেকেছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, সেই জন্য হয়তো তারা চাইছে। তাদের চাওয়ার মর্যাদা কিভাবে দেওয়া যায় সেটা আগামী দিন চিন্তা ভাবনা করে দেখতে হবে। কিন্তু আবারও বলছি, এই মুহূর্তে আমি নিরপেক্ষ আছি, কোনো দলের সঙ্গে আমার টাচ নেই, যোগাযোগ নেই। তবু একটা কথা বলে রাখি, ব্যক্তিগত সম্পর্ক আলাদা জিনিস, ব্যক্তিগত ভালোবাসা আলাদা জিনিস। আমাকে এই যে আপনি প্রথমে একটা কোশ্চেন করেছিলেন যে আজকে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে 500 বছরের তিতিক্ষা বা প্রতীক্ষার পরে, ওটা একটা বিতর্কিত বিষয়। রাম মন্দির একটা সেকশনের মানুষ যেমন আনন্দে উৎসাহিত, তেমন আর একটা পক্ষের মানুষ তারাও কিন্তু দুঃখিত। কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কেন দুঃখিত? কারণ ওখানে একটা বিতর্কিত বিষয়, ওখানে একটা মসজিদ ছিল, সেটা আইনি জটিলতা এদিক ওদিক করে লাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেটাকে সরিয়ে সেখানে রাম মন্দির স্থাপন করা হচ্ছে। বিষয়টা যেটা হচ্ছে, ভারতবর্ষে বাস করে সংবিধানকে মান্যতা দিতে হবে, কোর্টকে সম্মান জানাতে হবে। কোর্ট যেহেতু রায় দিয়েছে সেটা অবশ্যই আমাদের শিরোধার্য, কিন্তু মানুষের আবেগ সেটা আলাদা জিনিস। কিন্তু তবুও যে কথাটা আমার বলা, এই রাম মন্দির উদ্বোধনের জন্য যেমন ভারতবর্ষের বিশিষ্ট মানুষদের ওখানে ইনভাইট করা হয়েছে, অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেটার সবাইকে। আপনাকে একটা জিনিস দেখাই, আপনারা চিনবেন কিনা জানি না, এই ছবিটা দেখুন। দিল্লি থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল রাম মন্দির উদ্বোধনের জন্য, আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে, উনি আমাকে ওখানে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু আমি অসুস্থ এবং 28 তারিখ আমার ছেলের সুন্নত অনুষ্ঠানের জন্য আমি ব্যস্ততা থাকার কারণে সেখানে যেতে পারিনি। তবে আমার ইচ্ছা আছে, যে পরিমাণে হাইলাইট হচ্ছে রাম মন্দির নিয়ে, আমি অনেক মন্দিরে গেছি ভারতবর্ষের, বাংলাদেশে গিয়েও আমি মন্দির দর্শন করেছি, সেখানে যেমন মসজিদে গেছি মন্দিরে দর্শন করেছি, এবং নেপালে গিয়েও মন্দির দর্শন করেছি। সুতরাং ভারতবর্ষে একটা এত বড় মন্দির হয়েছে, আমি নিশ্চয়ই যাব দেখতে। এবং এটাও শুনছি যেখান থেকে 25 কিলোমিটার দূরে আগামী দিন বিশ্বের একটা বৃহত্তম মসজিদ তৈরি হবে, তার জন্য আমার আগাম শুভেচ্ছা রইল। এবং আমি প্রধানমন্ত্রীর কাছে, মিডিয়া মারফত আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, আমি প্রধানমন্ত্রীর কাছে, আমি শহীদুল হক, আবেদন করেছি যে অযোধ্যাটা একটা ধর্মীয় পর্যটন কেন্দ্রে তৈরি হোক, যেখানে সারা পৃথিবীর মানুষ ধর্মীয় পর্যটন হিসেবে অযোধ্যাকে চিনবে। একদিকে যেমন রাম মন্দির থাকবে, সারা পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের মানুষ যেখানে আসবে। পাশাপাশি 25 কিলোমিটার দূরে পৃথিবী বিখ্যাত একটা মসজিদ তৈরি হোক, যেটা মুসলিম বিশ্বের থেকেও বড় মসজিদ তৈরি হবে, এবং সারা পৃথিবীর মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ প্রত্যেকটা মানুষ ওখানে দেখতে যাবে। অর্থাৎ অযোধ্যাটা ভারতবর্ষের পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হোক, এটা আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। যেমন ভারতবর্ষে ধর্মীয় ভাবে যখন মানুষ আসে তখন আজমিরে খাজা বাবা রওজা শরীফ দর্শন করে, ঠিক তেমনি পাশাপাশি আগামী দিন ভারতবর্ষে যারা আসবে তারা রাম মন্দির দেখবে অযোধ্যায়, 25 কিলোমিটার দূরে বিশ্বের সেরা মসজিদ দেখবে। এটা আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। জানি না এই ক্ষুদ্র ব্যক্তির আবেদন প্রধানমন্ত্রী মানবেন কিনা, তবে সেখান থেকে যে কমান্ড এসছে সেটা আগামী দিনের জন্য ভালো। পৃথিবীর সেরা মসজিদ তৈরি হতে চলেছে। তো যাই হোক, সময়ের অভাবে আর অসুস্থতার কারণে যেতে পারিনি। তার আমন্ত্রণকে আমি মানে কি বল সাধুবাদ জানাই এবং মান্যতা দেই, এই আর কি। না, তুমি একটা কথা যে মানে আপনি এক্সট্যান্ডেল আজকে পাবলিশ করেছেন, আমরা দেখেছি। এটা আপনি যে এটা অযোধ্যা হয়ে উঠুক শ্রেষ্ঠ ধর্মনগরী, এখান থেকে মানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষই সেখানে গিয়ে যেন একটা আলাদা একটা মানুষ জায়গা গড়ে ওঠে। একদম পাশাপাশি একটা সংকীর্ণ মানসিকতা যারা, তারা রামরাজ্যকে অন্য সেন্সে দেখে, কিন্তু যারা উদার মানসিকতা নিয়ে চলে তারা রাম রাজত্বকে যেটা দেখে সেটা হচ্ছে যে সবাই শান্তিতে সুখে নিজস্ব ধর্ম চারণ করে বাঁচতে পারবে। প্রকৃত রামরাজত্ব যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রকৃত রামরাজত্ব প্রতিষ্ঠা করতে গেলে আসলে ধর্মের থেকে ঊর্ধ্বে উঠে সকলের ধর্মকে স্বাধীনভাবে পালন করার
সুযোগ দিতে হবে, তখনই হবে রামরাজত্ব, না হলে রামরাজত্ব হবে না। কিছুক্ষণ আগে একটা খুশি খবর আসলো, সেটা হচ্ছে যে সম্প্রতি আগামী মাসে আপনাকে একটা আহ, আবার একটা পুরস্কারে ভূষিত করা হচ্ছে। যদি সেই বিষয়ে বলেন, এই কিছুক্ষণ আগে আসলো, আমরা দেখতে পেলাম। গত মাস ছয়েক আগে একটু বলে নেই, আমাকে বাংলার গৌরব বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছিল। গত 12 তারিখ আমাকে ডিলিট সম্মান দেওয়া হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রাষ্ট্র গৌরব সম্মান দিতে চলেছে দিল্লি থেকে। আমাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে মেল করে। আমি যদি সুস্থ থাকি তাহলে দিল্লিতে যাব এবং সশরীরে সেই সম্মান গ্রহণ করব। যদি অসুস্থ থাকি তাহলে ওনারা বলেছেন কুরিয়ারে পাঠিয়ে দেবে। একদম মানে একদম শেষ কোশ্চেন, আমাদের অনেকক্ষণ ধরে মানে আপনি ব্যস্ত মানুষ রয়েছে, সেটা হচ্ছে যে এই যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক, অর্থনৈতিক, আপনি কৃষকদের জন্য বলেছেন, এক্সটেন্ডারে বলেছেন, যারা আপনার যেহেতু একটা বিজনেসও আছে পাশাপাশি, আচারের বিজনেস আছে, এছাড়া আরো নানা বিজনেস আছে, যে কোথাও যদি না দিতে পারো, তো সঠিক বাজারে না দাম দিতে পারো, তাহলে আমার এখানে এসে দিয়ে যাও, আমার আমার এখানে তাদের কিছু অন্য সংস্থান হবে, কর্মসংস্থান হবে। তা এই যে মনোভাব, আগামী দিনে আর কি কি করতে চান? দেখুন, মানুষের জন্য কাজ করতে গেলে তার বিভিন্ন রকম পথ খোলা রাখতে হবে, নাহলে মানুষের জন্য কাজ করা যাবে না। আমার একাধিক বিজনেস আছে, তার মধ্যে সবজি আড়ত আছে। যে সমস্ত কৃষকগুলো মাল বিক্রি করতে পারছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যেই বলেছিলাম, যারা ফোড়দের পাল্লায় পড়ছে, ফলেদের পাল্লায় পড়ছে, তাদের উদ্দেশ্যেই বলেছিলাম যে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে নদিয়া ডিস্ট্রিক্টের বিরোহী 137 নম্বর যে আড়ত, ওটা আমার। আমি বলেছিলাম যে আপনারা এখানে মাল নিয়ে আসুন, ন্যায্য মূল্যে মাল কিনে নেওয়া হবে এবং আমরা সেই মাল কিনে অন্য জায়গায় আমরা সাপ্লাই দিই। একদম আমরা বলি যে মানে তুমি রবে নীরবে, আমি কবিগুরুর ভাষায় যদি বলি, সেদিন দেখেছিলাম যখন আপনি দিল্লি নিয়ে যখন ফিরছিলেন আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, তখন হাজার হাজার মানুষ আপনাকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিল ওই রাত্রিবেলা। এটা তো রাজনীতির জন্য নয়, কিছু পাওয়ার নিয়ে আপনার কাছ থেকে ভালোবাসায়, কি বলবেন আপনি? আপনি বিশ্বাস করুন, আমি ডিলিট সম্মান নিয়ে যখন কলকাতা এয়ারপোর্টে নেমেছি, আমি অবাক হয়ে গেছি যে ওই গভীর রাত তখন প্রায় 1:30 বাজে, কনকনে শীতের ঠান্ডায় অত মানুষ, হাজার হাজার মানুষ যে ফুলের বুফে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক, আমি তো ভাবলাম যে কোনো মিনিস্টার মনে হয় এয়ারপোর্ট থেকে বার হবে, তো কি আমার দিকে ছুটে আসছে। তো অবাক হয়ে গেলাম যে এত মানুষ এই রাত 1:30টার সময় ফুলের বুফে নিয়ে হাজির আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমি ভাবতে পারিনি যে এত মানুষ আমাকে ভালোবেসে মাঝরাত্রে শীত উপেক্ষা করে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। সেদিন মনে হচ্ছিল যে এতদিন সমাজের জন্য যা কাজ করেছি, এতদিন পরে মনে হয় স্বীকৃতি পেলাম সমাজের জন্য কাজ করা। ডক্টর শহীদুল হকের একদম আমরা আলোচনা শুনছিলাম। তো বলি যে তীর ভাঙা নদী আজ তীর ভাঙা পার, তো বলি যে নাবিক যেহেতু নেই, তো জাহাজ চলছে, কিছু দিনের অপেক্ষা। আশা করি জাহাজের নাবিক আসবেন, তিনি তার গতিপথ কোন কোথায় তার তরি নাম থামাবেন, সেই অপেক্ষা আমরা রইলাম। দর্শকরা, আপনারাও সেই দিকে তাকিয়ে থাকুন, দেখতে থাকুন দেশ ও এই সময়।